তাহলে আজকে আমরা যেটা দেখব প্রথমে সেটা হলো টাইটান ফ্রেমওয়ার্ক আর পাশাপাশি ভিজুয়াল কম্পোজার, ঠিক আছে? এটা দিয়ে শুরু করে বাকি কাজগুলো করে ফেলবো। ওই যে ট্রায়াঙ্গেল যে থিমটা ছিল, তো প্রথমে তো অনেক ফাইল। আচ্ছা, তাহলে কত দূর হয়েছিল আমাদের থিমটা একটু দেখি। স্লাইডার হয়েছিল তাই না? সার্ভিসেস কি হয়েছিল? তাহলে সার্ভিসেস হয় নাই, তো আমরা সার্ভিসেস দিয়ে শুরু করব। তার আগে একটা জিনিস দেখেন যে কাস্টম হুকস, ঠিক আছে? আমরা তো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট তৈরি করা যেসব হুকস আছে ওইগুলো তো ইউজ করি, তাই না? তো আজকে আমরা একটা আমাদের কাস্টম হুক তৈরি করব, করে সেইটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখবো, ঠিক আছে? সেটা দেখার জন্য প্রথমে যদি হেডার পিএইচপিতে যাই, ঠিক আছে? হেডার পিএইচপিতে যাওয়ার পরে এখানে খেয়াল করেন যে আমাদের এইগুলো এখানে আছে। সোশ্যাল শেয়ার্স বা সার্চ, স্লাইডারটা কোথায় আছে? টেমপ্লেট ওয়েলকাম, তাই না? টেমপ্লেট ওয়েলকাম। এখন এইগুলো তো কমেন্ট করা আছে। মানে স্লাইডারটা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত। মনে করুন যে আমি এটাকে একটা কাস্টম হুকের ভিতরে নিয়ে নিব, বা এটাও নিতে পারি বা অন্য কোনো একটা নিতে পারি। তো বোঝার সুবিধার জন্য আমি আপাতত এটা নিচ্ছি, কিন্তু এটার অনেক কাজ আছে, ঠিক আছে? কাস্টম হুক অনেক কাজ আছে, অনেক সময় এটা কাজে লাগে বলতে অনেক জটিল জটিল কাজ করা সম্ভব, ঠিক আছে? অনেক ক্রিটিক্যাল অনেক সময় উইজেট থাকে বা অন্য কোনো থাকে যে একটা সেকশনের সাথে আর একটা কিছু এক্সট্রা কিছু যুক্ত করে দেওয়া, ঠিক আছে? সেইটা আপনি এই কাস্টম হুক দিয়ে করতে পারেন, ঠিক আছে? তো আমি এখন খুব সহজে বোঝার জন্য আর কি স্লাইডারটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো স্লাইডারটা নেওয়ার আগে আমি ফাংশন পিএইচপিতে একটা ফাইল কল করব। মনে করেন যে এখানে একটা ফাইল কল করব, যে ইনক্লুডসের ভিতরে কাস্টম হুকস ডট পিএইচপি।
ইনক্লুডস ফোল্ডারের ভিতরে গেলাম এবং একটা ফাইল তৈরি করলাম কি নামে। আচ্ছা, এখানে আমি ওই কোডটা নিয়ে আসবো, পুরো কোডটা এখানে নিয়ে চলে আসবো। ধরেন স্লাইডারটা কাট করে নিলাম, নেওয়ার পরে এখানে একটা ফাংশন তৈরি করব। এখানে পিএইচপি শুরু শেষ করে দিলাম, কারণ এখানে আমাদের যে এইচটিএমএল কোডটা আছে এটা এখানে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে ফাংশনের নামটা আসলে পুরোপুরি লিখি নাই, লিখে দেই। লিখে দেওয়ার পরে এখন জাস্ট মানে যেভাবে আমরা অ্যাড অ্যাকশন লিখি না, ওইভাবে অ্যাড অ্যাকশনটা লিখে দেবো, অ্যাড অ্যাকশন। ঠিক আছে, এবার প্রথমটাতে তো অ্যাকশনের নাম লিখতে হয় আর পরবর্তীতে ফাংশন নেম, এটা তো আমরা সবাই জানি। তো এইখানে আমি মানে আমার ইচ্ছে মতো যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি, যেমন ধরেন স্লাইডার। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা তো এখন কাজ করবে না, আমরা এই ফাংশনে দিলে যেমন কাজ করে ওয়ার্ডপ্রেসের ওইগুলো, তেমন তো কাজ করার কথা না, তাই না? তো এটাকে কাজ করাতে হলে আমাদেরকে যেটা করতে হবে, একটা ফাংশন আছে, নাম হচ্ছে ডু অ্যাকশন। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেস কোডেক্সে গেলে আপনি বুঝতে পারবেন যে আসলে ডু অ্যাকশন দিয়ে কী করা হয়। ডু অ্যাকশন দিয়ে আপনার কাস্টম যে এটা এখানে যে সোর্স ফাইল, সোর্স কোডটা আছে, কীভাবে এটা কাজ করতেছে সেটা তো এখানে দেখলে মানে পড়লে বুঝতে পারবেন যে আসলে আপনার কাস্টম হুকস কাজ করানোর জন্য ডু অ্যাকশনগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, ডু অ্যাকশন মূলত ই কমার্সে বেশি ব্যবহার করা হয়, কারণ আপনার ই কমার্সে এইটা সবগুলোই টেমপ্লেটিং করা, তো বিভিন্ন অংশগুলো এভাবে অ্যাকশন হুকের মাধ্যমে নেওয়া এবং সেইগুলো ডু অ্যাকশন করে কল করে দেওয়া। এগুলো কেন করা হয়? এগুলো করা হয় কারণ আপনি একটা জিনিস তো করাই আছে, উকমার্স তো একটা সীমাবদ্ধতা আছে, সেক্ষেত্রে আপনি জাস্ট কি করবেন, ওই অ্যাকশন হুকটাকে কল করে আপনি ফিল্টারিং করে ইচ্ছে মতো আপনার ডাটা ওইখানে পাঠিয়ে দেবেন, যেন উকমার্সের সাথে ওইটা অ্যাটাচড হয়ে আপনার শো করে। ঠিক আছে, আমরাও সেই কাজটা এখানে করব। তো এই অ্যাকশন নেমটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন আমাদের যেখানে ছিল স্লাইডারটা, সেখানে জাস্ট কি করব বলেন তো, হ্যাঁ, ডু, এর ভিতরে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কাস্টম হুক নেম হিসেবে। এখন দেখেন যে আসলে হ্যাঁ হ্যাঁ, ওর ভিতরে ওই যে ইয়েগুলো আছে আর কি, এই রিডাক্সের ওইটা আছে, তো এই কারণে আসলে প্রবলেমটা বেশি। তো রিডাক্সের ওইটা দিয়ে দিলাম, গ্লোবাল করে দিলাম, কারণ রিডাক্সের যে মানে মেইন যে ভেরিয়েবলটা, ওইটা তো ফাংশনের ভিতরে কাজ করবে না, তো ওইখানে গ্লোবাল করে দিলাম আর কি। তো এখন দেখেন যে কোনো পরিবর্তন নাই, যেমনটা ছিল তেমনটাই আছে। এখন হ্যাঁ হ্যাঁ, ডু অ্যাকশনটা দিলে হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। আবার আপনি ওইটাকে কাস্টমাইজও করতে পারবেন। কাস্টমাইজ কীভাবে করতে পারবেন, সেটা হলো যে মনে করেন যে আপনি এখানে ফাংশন দিলেন একটা ফাংশন, ঠিক আছে, এবার নেওয়ার পরে এর ভিতরে অ্যাড অ্যাকশন করবেন আপনি এটাকে। তো সাম টেক্সটটাকে আমি নিয়ে নিলাম, নেওয়ার পরে এটা এখানে দিয়ে দিলাম, এবং এখন আমাদের যেটা লাগবে সেটা হলো এই হুক নেমটা। ঠিক আছে, এটা নেওয়ার পরে আপনি এখানে দিয়ে দিবেন, এবং আপনি যদি এখানে এইচটিএমএল লিখতে চান বা পিএইচপি লিখতে চান, ওটা কোনো ব্যাপার না, লিখতে পারেন। তো মনে করেন যে আমি এইচটিএমএল এ একটা হেডিং লিখে দেবো। তাহলে
তাহলে দেখেন যে আমাদের এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমরা কিন্তু কি করতে পারতেছি, এটাকে কাস্টমাইজও করতে পারতেছি, তাই না? ইচ্ছে মতো কাস্টমাইজ করে আমি চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাটাচ করে দিতে পারি। সেম কাজটাই ই-কমার্সে করা আছে, ঠিক আছে। প্রতিটা সেকশন, প্রতিটা মার্কআপই আপনার এই ডু অ্যাকশন করে দেওয়া আছে। যদি ই-কমার্স নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন। তো আপনি জাস্ট কি করবেন, ওই হুক নেমগুলো খুঁজবেন, খোঁজার পরে আপনি এইভাবে সেটাকে কাস্টমাইজ করে দিয়ে দেবেন, ঠিক আছে। বোঝা গেছে কাস্টম হুক কেন ইউজ করা হয়? বুঝতে পারছেন? ওকে, এটা প্র্যাকটিস করবেন তাহলে আরো ভালোভাবে বুঝে যাবেন। তো এখন আমরা যেটা দেখব, স্লাইডারটা তো এর মাধ্যমে দেখছি, তাই না? রিডাক্সে দেখছি। রিডাক্সের আমাদের আর খুব বেশি দরকার নাই, যদি আমরা স্লাইডারটা করে ফেলছি। তারপর টাইটানটাও একসাথেই কল করি, মানে যদিও আপনারা মানে প্রফেশনালি কাজ করার সময় বা কোনো থিমের জন্য, থিম ফার্স্টের থিম বা অন্যান্য থিমের জন্য একসাথে দুইটা প্রয়োজন না হলে আসলে করা উচিত না, কারণ দুইটা তো আলাদা আলাদা ফ্রেমওয়ার্ক। এখন টাইটান ফ্রেমওয়ার্কের ফেসিলিটিটা কি দেখেন, টাইটান ফ্রেমওয়ার্ক ইউজ করলে যেটা হবে, আপনি একসাথে 3 জায়গায় ইউজ করতে পারবেন। যেমন ধরেন আমাদের রিডাক্স দিয়ে করলে কি করতে পারি, আমরা জাস্ট একটা অপশন প্যানেল তৈরি করতে পারি, কিন্তু কাস্টম ফিল্ডের জন্য আবার কি করতে হয়, সিএমবি2 কল করতে হয়, তাই না? কিন্তু টাইটান ফ্রেমওয়ার্ক যদি কল করেন তাহলে আপনার সিএমবি2 কল করা লাগবে না, ঠিক আছে। আপনি টাইটান ফ্রেমওয়ার্কও মেটাবক্স তৈরি করতে পারবেন। একই সাথে অপশন প্যানেলও তৈরি করতে পারবেন, যদিও অপশন প্যানেলের ইউআইটা খুব বেশি সুন্দর না আর কি, যাই হোক তারপর অনেক ভালো, অনেক চমৎকার, অনেক নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে না, ওইরকম টাইপের আর কি। এবং কাস্টমাইজার এপিআই যেটা আছে ওটাও তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এটা করার জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে, ডাউনলোড প্লাগ ইন করে নেন, বা গিটহাব থেকে ডাউনলোড করি। তো এটা ডাউনলোড করার পরে একটা জিনিস খেয়াল করেন, যে আমরা রিডাক্সে যেভাবে লিভসের ভিতর দিয়ে দেয় নাই, এখানেও সেমটাই করব, যে এখানে পেস্ট করে দিলাম, মনে করেন যে এখানে পেস্ট করে দেই, দেওয়ার পরে মাস্টারটা কেটে দিব। মাস্টার কেন হয় জানেন তো, তাই না? হ্যাঁ, গিটহাবের জন্য। আচ্ছা, টাইটান ফ্রেমওয়ার্ক এর ভিতরে দেখেন যে অনেক কিছু আছে, ঠিক আছে। এই যে হাবিজাবি অনেক কিছু যা লাগে আর কি গিটহাবের জন্য, তারপরে ভার্সন কন্ট্রোলার, কম্পোজারের জন্য আর কি। এর ভিতরে আমাদের যেটা লাগবে সেটা হলো যে এই এমবেডারটা, জাস্ট এমবেডারটা, ঠিক আছে। এগুলো থাক, এগুলো থাকলেও সমস্যা নাই। এরপরে আমরা যদি ডকুমেন্টেশন করি, প্রথমে যেটা করবেন, কোনো নতুন প্লাগইন বা কোনো কিছু ইউজ করার সময় ডকুমেন্টেশন যদি থাকে তাহলে তো ভালো কথা, ডকুমেন্টেশনটা দেখে নেবেন। গেটিং স্টার্টেড করলে দেখেন যে আমাদেরকে বলতেছে যে তোমাকে এটা দিতে হবে, মানে আসলে টাইটান ফ্রেমওয়ার্ক আছে কিনা সেটা চেক করার জন্য চেকারটা, ঠিক আছে। আর এমবেডেডটা হচ্ছে আপনার কাজের জন্য আর কি, ঠিক আছে। এবং বাকি যে অপশনগুলো বিল্ড করবেন আপনি, সেগুলো আপনি ফাংশন পিএইচপিতেও করতে পারেন বা আলাদা কোনো ফাইলে নিয়ে সেটাকে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের ডাউনলোড করা হয়ে গেছে, তো আমরা এখন থিম চেক করতে যাচ্ছি না, আমরা জাস্ট এটাকে ইয়ে করে কাজ শুরু করে দেবো, এটাকে কল করে কাজ শুরু করে দেবো। তো সেটা করার জন্য এই যে রিকোয়ারি ওয়ান্স টাইটান ফ্রেমওয়ার্ক, এটা তো আমরা সেটা করে ফেলি, তাই না? তো প্রথমে আপনি যেটা করতে পারেন, ঠিক আছে, সেটা হলো যে এই যে আমরা এখানে ইফ নট ক্লাস এক্সিস্ট করে নেই নাই, এই ক্লাস নেমটা কোথায় পাওয়া যাবে, এটা তো রিডাক্সে, তাই না? তাহলে আমরা টাইটানের কোথায় পাবো? তো সেটা দেখার জন্য আপনি চাইলে কিন্তু এমবেডারটা অন করতে পারেন। এমবেডারটা অন করে পরে দেখেন যে টাইটান ফ্রেমওয়ার্ক এমবেডার আছে, ঠিক আছে। কিন্তু এইটা তো এমবেডারের জন্য, সেক্ষেত্রে আবার যদি আমি এটা ওপেন করি, পিএইচপিটা, একদম ফ্রেমওয়ার্ক প্লাগইন, ঠিক আছে। তো আমরা এটাও দিতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কারণ আমরা ক্লাস নেমটা দিয়ে কি চেক করতেছি, যদি আমার এই ক্লাসটা থাকে তবে এই কলগুলো করো, যদি না থাকে তাহলে তো কল করার দরকার নাই, তাই না? তো সেটাই আমরা এটা দিয়েও করতে পারি, বা শুধুমাত্র টাইটান ফ্রেমওয়ার্ক দিয়েও করতে পারি, কোনো সমস্যা নেই। তো এইটা নেই, নেওয়ার পরে আমি সেম কাজটা এখানে করি, যে
ইকুয়ারি করে গেট টেমপ্লেট ডাইরেক্টরি, দেন ডট দিয়ে এবার আমাদের যে পাথটা সেটা চিনাই দেবো। কোথায় আছে আমাদের? প্রথমে আছে লিভস ফোল্ডারে, দেন আছে আপনার এটা কপি করে নিয়ে আসি টাইটান ফ্রেমওয়ার্ক ফোল্ডারের ভিতরে, এবং তার ভিতরে আছে এমবেডার ডট পিএইচপি, তাই না? তো এখানে ফাইল নেমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন তো তাহলে আমাদের কাজ হওয়ার কথা, তাই না? ওকে, তো এটা করার পরে আমি একটা কাস্টম ফাইলও তৈরি করে নিতে পারি এটার জন্য। তো কাস্টম ফাইলটাও তৈরি করে নেব, তাই না? যে ডাইরেক্টরি এর ভিতরে আমাদের এটা আছে আইএনসি ফোল্ডারের ভিতরে, তো আমরা এটাও আইএনসি ফোল্ডারের ভিতরে নিতে পারি যে হ্যাঁ টাইটান অপশনস। এটাকেও কল করে নিলাম। এবার যেটা করতে হবে ইনক্লুডস ফোল্ডারের ভিতরে যে টেক্সট ডকুমেন্ট এবং ডট পিএইচপি, ঠিক আছে? তাহলে আমরা এটার ভিতরে এখন কাজ করতে পারবো, তাই না? এরপরে যদি আমরা আবার ডকুমেন্টেশনে চলে যাই, তাহলে দেখেন যে আমাদেরকে বলতেছে যে একটা ফাংশন তৈরি করো এবং তার ভিতরে টিএফ ক্রিয়েট অপশনস যে হুকটা, এটার মাধ্যমে তুমি কাজ করো, ঠিক আছে? মানে আমরা যে অপশনস তৈরি করছি এর আগে রিডাক্সে, সেটা হলো যে অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে, তাই না? তো এখানে অবজেক্ট ওরিয়েন্টেড, বাট কিন্তু এখানে ফাংশনের ভিতরে করতে হবে এবং ফাংশনটা এই হুকটার মাধ্যমে এক্সিকিউট করতে হবে, ঠিক আছে? আবার আপনি আবার আপনি চাইলে অবজেক্ট ওরিয়েন্টেড দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে আবার এইভাবে করতে হবে, ঠিক আছে? তো এইটা আমার কাছে বেশি সহজ মনে হয়েছে। হ্যাঁ, তো এটা দেখি আর কি, ঠিক আছে? এরপরে ফাংশনটা তৈরি করার পরে আপনাকে একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে, সেটা হলো যে টাইটান ফ্রেমওয়ার্ক গেট ইনস্ট্যান্স, এবং এই যে আইডিটা দিবেন আপনি, এটা দেওয়ার পরে মানে এইটা থেকে আপনি সব ভ্যালুগুলো একে একে নিতে পারবেন। নেওয়ার পরে আপনি ওই যে ফ্রন্ট এন্ডে শো করাতে পারবেন আর কি, ঠিক আছে? তো আমরা শুরু করে দিই। তো প্রথমে একটা ফাংশন তৈরি করি এখানে, ঠিক আছে? ফাংশন তৈরি করলাম, একটা টেস্ট তৈরি করি আগে, ঠিক আছে? যে আসলে আমাদের কাজ হচ্ছে কিনা সেটা বোঝার জন্য খুব সহজ করে একটা তৈরি করি। সেটা হলো আমরা কোনটা চেঞ্জ করতে যাচ্ছি, আমরা চাচ্ছি মনে করেন যে এই সিটিএ সেকশনটা মানে কন্ট্রোল কল টু অ্যাকশন যে এটা আছে, এটা টাইটেলটা মানে এই পুরোটা তৈরি করবো আর কি, ঠিক আছে? তো এটা করতে হলে প্রথমে ফাংশনটা নিয়ে নেই যে টাইটান থিম অপশনস, ঠিক আছে? এবং ওরা যেমনটা বলছে অ্যাড অ্যাকশনের ভিতরে এবং এর ভিতরে ফাংশন নেমটা, তাই না? তো প্রথমেই ওইটা করে নিলাম, এই যে টিএফ ক্রিয়েট অপশন সেটা করে নিলাম। এবার যেটা বলতেছে যে আমাদের এই ইনস্ট্যান্সটা তৈরি করতে হবে, তাই না? তাহলে এটাও তৈরি করে ফেলি আমরা। মনে করেন টাইটান নাম দিলাম, দেওয়ার পরে ঠিক আছে, এটা মনে করেন যে ট্রায়াঙ্গেল দিলাম থিমের নামটা, ঠিক আছে? অর্থাৎ একটা ইনস্ট্যান্স তৈরি করলাম টাইটান ফ্রেমওয়ার্ককে, আর এটা টাইটান ভেরিয়েবলের ভিতরে রাখলাম, এবং এটার যে আইডিটা টাইটান ট্রায়াঙ্গেল আমাদের থিমের নামটা দিলাম, যে পরবর্তীতে আমরা এটাকে ধরে কাজ করব, ঠিক আছে? তো এটা ইনস্ট্যান্সটা তৈরি করার পরে এখন দেখেন যে আমাদের একে একে অপশন বিল্ড করতে হবে, ঠিক আছে? তো প্রথমে যেটা করতে হবে, আমরা রিডাক্স ইনস্টল দিলেই কিন্তু এই যে ট্রায়াঙ্গেল অপশনস এগুলো চলে আসছে, তাই না? এইগুলো নর্মালি আসবে না, এর যে এরকম আছে না, এটা কিন্তু আপনার ডিফল্ট। কিন্তু সেক্ষেত্রে টাইটানের আবার একটা সুবিধা কি, আপনি কাস্টম ভাবে মানে এইখানে আপনার কাস্টম মার্কআপ দিতে পারেন, ঠিক আছে? এটাকেও আপনি নিজের মতো মার্কআপ করতে পারেন, ঠিক আছে? তো আস্তে আস্তে ওইটা দেখবো। তো আপাতত এটাকে আমরা তৈরি করি। তো অপশন প্যানেলটা যেহেতু এই রিডাক্সের মতো এভাবে তৈরি হয় না, তো আমাদেরকে তৈরি করতে হবে। সেজন্য এখানে দেখেন যে ডকুমেন্টেশনে লেখা আছে
যে ওই যে আমরা ইনস্ট্যান্সটা তৈরি করছি ওইটা প্যানেল ভেরিয়েবলের ভিতর নিয়ে ক্রিয়েট অ্যাডমিন প্যানেল নামে একটা অ্যাডমিন প্যানেল তৈরি করতেছে, তাই না? তো আমি সেটাই করি। দেখেন যে প্যানেল নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে? এবং এখানে দিব কোনটা বলেন তো, আমাদের যে ইনস্ট্যান্সটা সেটা, কারণ এইটা দিয়ে কাজ করবো বলেই তো আমরা এখানে তৈরি করছি, তাই না? হ্যাঁ, তো এবার লিখতে হবে ক্রিয়েট অ্যাডমিন প্যানেল, তাই না? ওরা যেভাবে লিখছে, অর্থাৎ এই যে এটা ক্রিয়েট অ্যাডমিন প্যানেল, এটা লিখতে হবে। লেখার পরে এটা খুবই সহজ, কিছুই করা লাগবে না, জাস্ট অ্যারে দিয়ে নেমটা দিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে? ট্রায়াঙ্গেল থিম অপশনস, ঠিক আছে? তো এখন দেখি তো আসছে কিনা। এই যে দেখেন ট্রায়াঙ্গেল থিম অপশনস কিন্তু চলে আসছে। এখন আপনি কিন্তু ইচ্ছে মতো এটাকে ডিজাইন করতে পারবেন, অপশন বিল্ড করতে পারবেন। তো এটা দেখলাম। এরপরে যদি আমরা মেটাবক্স দেখতে চাই, মেটাবক্সও মানে একদমই সিম্পল। সেটা হলো যে এইখানে লেখা আছে, দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে কাস্টম ফিল্ডের জন্য। তো যখন লাগবে তখন আমরা তৈরি করব, ঠিক আছে? আপাতত আমরা ট্রায়াঙ্গেল কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয় সেটা দেখি। এবার আমরা আস্তে আস্তে কাজও করব এবং যেখানে যেখানে দরকার হবে সেখানে সেখানে এগুলো বিল্ড করবো আর কি। না হলে যদি একবারে এটা করতে যাই তাহলে কাজ পড়ে থাকবে, আবার যদি কাজ করে ফেলি তাহলে এটা পড়ে থাকবে। সো কাজ করি আগে, ঠিক আছে? তো এখানে দেখেন যে কি বলতেছে আমাদের তিনটা, হ্যাঁ, সার্ভিসেস আইটেম আছে। তো আমরা চাইলে এটাকে প্রথমে কাস্টম পোস্ট দিয়ে ইয়ে করে ফেলি, করার পরে এটাকে আপনার শর্টকোড করে ফেলবো। শর্টকোড করার পরে সেটা আমরা ভিজুয়াল কম্পোজারের ভিতরে ইন্টিগ্রেট করবো, ঠিক আছে? ভিজুয়াল কম্পোজার দিয়ে এটা কীভাবে করা যায় সেটা দেখবো, ঠিক আছে? তো প্রথমে একটা কাস্টম পোস্ট রেজিস্টার করে ফেলি তাহলে। কাস্টম পোস্টের জন্য কি কোনো ফাইল কল করা ছিল? নাই, কারণ আমরা কাস্টম পোস্ট এর আগে রেজিস্টার করিনি, এটা করছিলাম রিডাক্স দিয়ে। এটা রিডাক্স দিয়ে করছিলাম। তো হ্যাঁ, এটা মানে এইখানে এইটা দেখবেন, তাই তো? এটা টাইটান দিয়ে কিভাবে করে সেটা দেখবেন। এইটা এরকম ফিল্ড আসলে নাই যে কিভাবে ওই শর্টারের ওই কি স্লাইডার ছিল না, আমরা ইচ্ছা মতো অ্যাড করতাম, এরকম ফিল্ড নাই আসলে। করলে একটা করা যাবে, ঠিক আছে? এই কারণে দেখাচ্ছে না এটা। এই যে সিটি এটা যখন করব তখন দেখাবো আর কি কিভাবে অপশন নিতে হয় এখান থেকে, ঠিক আছে? তো এইখানে আরো একটা ফাইল কল করে নেই, সেটা হচ্ছে আপনার আচ্ছা, আপনারা যখন মানে প্রফেশনালি কোনো থিম ডেভেলপমেন্ট করবেন, ঠিক আছে, যেমন ক্লায়েন্টের কাজে বা আপনার নিজের প্র্যাকটিসের জন্য এই কমেন্টগুলো এভাবেও করতে পারেন, ঠিক আছে? কিন্তু যখন মানে থিম থিম প্রোডাক্ট তৈরি করবেন তখন কিন্তু এই কমেন্টগুলো আরো সুন্দর করতে হবে। যেমন ধরেন আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ওয়েল ডকুমেন্টেড কমেন্ট কিভাবে করতে হয়, দেখাইছিলাম একবার। ওই যে প্যারামিটার, তারপরে রিটার্ন কি করতেছে এগুলো ভিত্তি করে, হ্যাঁ। তো ওইভাবে করবেন, ওইটা মনে আছে কিনা আর কি, ওইটা মনে রাখবেন এবং ওইভাবে কাজ করবেন, ঠিক আছে? থিম কাস্টম, কাস্টম পোস্ট নিয়ে তো আর নতুন করে কিছু বলার নাই আসলে।
তো আমি রেজিস্টার করে ফেলি ফাংশন। এইভাবে দেখাইছিলাম আপনাদেরকে, এভাবে দেখেন না? তাহলে হ্যাঁ, এটাও দেখে নেন, মানে এটাও সুন্দরভাবে আর কি ওয়েল অর্গানাইজড থাকে আর কি সব কিছু, ঠিক আছে? তো এটা করতে হলে ওই যে লেভেলসগুলো যেমন আছে, আমি দেখে নেই আসলে সব লেভেলস তো। হ্যাঁ, নেম, সিঙ্গুলার নেম, অ্যাড নিউ আইটেম, ভিউ আইটেম, এডিট আইটেম, এইগুলো আর কি। প্রথমে হচ্ছে নেম। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই যে ওইটাকে যে ট্রান্সলেট করার জন্য আমরা ডাবল আন্ডারস্কোর দেই না ফাংশনে, তো কাস্টম পোস্টের ক্ষেত্রে এটাও দেওয়া যায়, ঠিক আছে? এটা কখন কখন দেওয়া যায় দেখেন, যদি কোনো ফাংশনের ভিতরে আপনি দেখবেন যে ডাবল আন্ডারস্কোর দিলে ওইটা নর্মালি প্রিন্ট হয়ে যাচ্ছে কিংবা কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনি যদি আন্ডারস্কোর এক্স দিয়ে করেন তাহলে ওইটা মানে ফাংশনের ভিতরে আর কি ওই কাজটা করবে, ট্রান্সলেটটা ফাংশনের ভিতরে করবে, ঠিক আছে? হ্যাঁ, তো নেম হচ্ছে আমাদের সার্ভিসেস। একটা জিনিস ভুল করে ফেলছি। সিঙ্গুলার নেম হচ্ছে সার্ভিস। আচ্ছা, পরে এটাকে আমরা ডুপ্লিকেট করে নেই এবং অ্যাড নিউ আসছে, তাই না? আইটেম, নিউ আইটেম, ভিউ আইটেম, এগুলো দেওয়ার দরকার নাই। আচ্ছা, এটা দিয়ে দিই অল আইটেমসটা, আর দরকার নেই। এখন দেখেন এরপরে যেটা লাগবে সেটা হলো আমাদের যে আর্গুমেন্টসগুলো, আরেকটা ভেরিয়েবল নিলাম এবং তার ভিতরেও একটা অ্যারে, এবং এইখানে আমরা এগুলো দিয়ে দিব, বাকি যে উপরে এগুলো আছে না, যেমন ধরেন পোস্ট লেবেল, হ্যাঁ লেবেল, পাবলিক আর সাপোর্টসগুলো। সাপোর্টস কিভাবে লিখতে হয়, অ্যারে দিয়ে, তার ভিতরে কি লাগতেছে, টাইটেল, এডিটর, থাম্বনেল, তাই না? আচ্ছা, এখন দেখেন যে আমরা
কিন্তু কাস্টম ফিল্ডস নিয়ে এইখানে আমাদের যে কাস্টম পোস্ট সেইখানে একটা এক্সট্রা ঘর করে ফেলতে হয়েছে, তাই না? কিন্তু আমরা এখানে সেটা করব না। যদি আমাদের কাস্টম ফিল্ডস লাগেও তাহলে আমরা ডিরেক্টলি টাইটান ফ্রেমওয়ার্ক দিয়ে কাস্টম মেটাবক্স তৈরি করে কাজে লাগাই দেবো, ঠিক আছে? শুধু শুধু সাপোর্টসে দিয়ে আমরা কাস্টম ফিল্ডের মানে ওইখানে জায়গা বাড়াবো না আর কি, ঠিক আছে? আচ্ছা, ওটাও দেখাচ্ছি, কিন্তু যদিও ওইখানে লাগতেছে না আমাদের, তারপরেও দেখাবো আর কি। তো এখন যদি দেখি, ও আচ্ছা, সেটাও ঠিক আছে, কিন্তু আরও আমাদের অনেক ভুল হয়েছে যেগুলো আসলে ভুলে গেছি আমি, ঠিক আছে? যেমন ধরেন আমাদের এখানে তো লেভেলসটা দিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, লেভেলসটার ভিতরে আমরা জাস্ট, হ্যাঁ, নামটা দিয়ে দিব। এবার পোস্ট টাইপ, রেজিস্টার পোস্ট টাইপে যে সার্ভিসেস এবং শেষে কোনটা দেবো বলেন তো? আর্গুমেন্টসটা দিয়ে দেবো। এখনই তো হওয়ার কথা, তাই না? সার্ভিসেস হয়ে গেছে। তো মেনু আইকনও একটা দিয়ে দেই। যে এটাই দিয়ে দেয় আর কি। অ্যাড নিউ সার্ভিসেস। ওকে, তাহলে আমাদের যেটা হলো, টাইটেল দিলাম, এডিটর দিলাম, আর থাম্বনেইলটা দিলাম। কোনটা? হ্যাঁ, ইমেজ সাইজটা আমাদেরকে তৈরি করতে হবে, সেটা এখানে যদিও দেয়া আছে, তারপরে আমরা শিওর হয়ে নেই আসলে, ঠিক আছে? অনেক সময় আমরা প্লেস হোল্ডার ইমেজ করি, তো তখন ঠিক হয় না। তো 85 করে নেই আমরা, ঠিক আছে? এখানেও করতে পারি। আফটার সেটআপ থিম কি আছে আমাদের? এখানে আছে, ঠিক আছে? এখানে করে ফেলতে পারি অ্যাড। এটা কিন্তু ম্যান্ডেটরি না যে আফটার সেটআপ থিমের ভিতরেই দিতে হবে, ঠিক আছে? তো আমরা বাইরেও দিলেও কাজ হবে, কোনো সমস্যা নেই। বা আপনি কাস্টম পোস্টের যেখানে তৈরি করছেন না, ওইখানে দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি আপনি মনে করেন যে আপনি এখানে দিয়ে দিলেন, কোনো সমস্যা, কোনো সমস্যা নেই। তখন কি হবে, এই কাস্টম পোস্টটা যদি তৈরি হয় সেক্ষেত্রে অ্যাড ইমেজ সাইজটা হবে, ঠিক আছে? তাছাড়া কিন্তু হবে না। এইটাই। তো এটা যদি করি তাহলে দেখেন, হ্যাঁ, এটা দিলেও হয়। তাহলে প্রথমে আমাদের লাগছে সার্ভিস থাম। তো 85 হাইট উইথ 85 করে, আর এটা হার্ড ক্রপ হবে কিনা ট্রু, তাই না? এখন এইটা কল করার সময় আমরা ওইখানে তো বলে দিব। আর তাহলে আমাদের সার্ভিসেসগুলো এবার কিভাবে আছে সেটা আমাদেরকে দেখতে হবে। যেমন ধরেন এটা আছে এখানে একটা কলামডি 4 করে, তাই না? তো আমি এখানে এখানে করে নেই আসলে। ঠিক আছে, এখন দেখেন যে আমরা প্রথমে আর্গুমেন্টস যেভাবে নিয়ে নেই এটা নিয়ে নিলাম, যে টাইপ, এখানে হচ্ছে 3টা, আর পোস্ট টাইপ হচ্ছে সার্ভিসেস। ওকে, এটা দিয়ে দিলাম। আর সাপোর্টসে যদি আমরা এক্সট্রা একটা দেই, সেটা হলো আপনার অর্ডারিং এর জন্য, এটা কি দেখাইছিলাম?
পেজ অ্যাট্রিবিউটস নামে, ঠিক আছে। পেজ অ্যাট্রিবিউটস হচ্ছে আপনার অর্ডারিং এর জন্য, যদি আমরা অর্ডার করতে চাই যে এখানে তো পাশাপাশি আছে তিনটা, তাই না? এইভাবে যদি আমরা পরপর পোস্ট করি তাহলে এটা পরপর শো করবে, কিন্তু আমি চাইলাম যে সেটা শেষে যেটাকে পোস্ট করছি সেটাকে আগে নিতে চাই, সেক্ষেত্রে ওইটার অর্ডারিংটা বাড়িয়ে দিলে হয়ে যাবে। তো ওইটাও দেখে ফেলি। তো সেজন্য আমাকে সাপোর্টসে যেটা করতে হবে, এক্সট্রা একটা জিনিস দিয়ে দিতে হবে, সেটা হলো পেজ অ্যাট্রিবিউটস, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের কিন্তু এখানে অর্ডারিং এর কোনো অপশন নাই। যদি আমরা রিফ্রেশ দেই তাহলে দেখবেন যে অর্ডার যেটা আছে, এই যে অর্ডারটা চলে আসছে, ঠিক আছে। আমি এখান থেকে অর্ডার দিয়ে দিতে পারবো 1 2 3 করে, ঠিক আছে। তো হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, ওই যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আর কি, এটাই আপনি এখানে ওই যে এইভাবে করে দিতে পারেন যে বাই অর্ডার বাই মেনু অর্ডার এ এস অ্যাসেন্ডিং, আর ডিসেন্ডিং এর জন্য ডিএস, ঠিক আছে। এটাই তো, এটা করার পরে এখন আমরা যদি এরকম করতে চাই যে মনে করেন যে ঠিক আছে, এটা করার পরে এখন আমি এভাবেও কল করতে পারি যে আচ্ছা সরি, এটা উপরে না, আসলে নিচে হবে, এবং আর্গুমেন্টসটা এর ভিতরে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা হলো ওয়ার্ডপ্রেসের যে কোয়েরিটা সেটা, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট যে ডাব্লিউপি কোয়েরি যে এটা আছে, ক্লাসটা আছে, এটা দিয়ে করতে হবে, ঠিক আছে। তো ডাব্লিউপি কোয়েরি আর্গুমেন্টস দিয়ে দিলাম। এবার আমাকে কোয়েরি করতে হবে, ঠিক আছে। তো মনে করেন আমি এর আগে যে ফর ইস করে ওইটাকে কাউন্ট করে দেখতে হইতো যে ওটা আসলে এমটি এবং ইসেট আছে কিনা, যদি এমটি আর ইসেট না থাকে তাহলে ওই যে কিছুই আসবে না, মার্কআপটা শো করবে না, তাই না? এই কোয়েরিটার ক্ষেত্রে আবার কিন্তু এটা খুবই সহজ, ঠিক আছে। যেমন আপনি এখানে বলে দিতে পারেন যে ইফ কোয়েরি হ্যাভ পোস্ট, ঠিক আছে। তাহলে তাহলে যেটা হবে, আপনার যদি এটা যদি পোস্ট না থাকে তাহলে পুরো মার্কআপটাই এখানে আসছে না, মানে ফর ইচের মতো অত ঝামেলা না, ঠিক আছে। এক্ষেত্রে আবার এটা একটু সুবিধা আছে, যে ইফটা শুরু করছিলাম ওইটা এখানে দিয়ে দিলাম, তাই না? ওকে, এখন দেখেন একটা ব্যাপার খেয়াল করেন যে এটা হ্যাভ পোস্ট করে তো আমরা কন্ডিশনটা চেক করলাম যে যদি থাকে তাহলে আসো, ইফ হ্যাভ পোস্ট, এই কোয়েরিটার মাধ্যমে এখানে চেক করে নিলাম যে আসলে পোস্ট আছে কিনা। তো আমাদের পোস্ট চেক করলেই তো হবে না, আমার ফলো তো করতে হবে, তাই না? তো সেটার জন্য এখানে দেখেন যে সিঙ্গেল যেটা যেটা আছে, এটাকে ধরি যে এইভাবে যে কোয়েরি অর্থাৎ এটা আমরা হোয়াইল লুপ দিয়ে করতেছি, যতক্ষণ থাকবে ততক্ষণ শো করবে, তাই না? কোয়েরি হোয়াইল হ্যাভ পোস্ট, এরপরে দা, এই তো। এখন আমাদের এটা এখানে প্রথমে যেটা করতে হবে, ইন হোয়াইল করে আমাদের হোয়াইলটাকে শেষ করে দিতে হবে, এবং তারপরে যেটা করতে হবে সেটা হলো এই যে কোয়েরিটা আমরা রান করছি না, এই কোয়েরিটা রিসেট করে দিতে হবে, ঠিক আছে। এই রিসেট না করলে যেটা হয় যে আপনার এই লুপই যদি আরেক জায়গায় করেন না, এই লুপটা যদি আপনার মনে করেন যে আরেকটা কাস্টম পোস্ট আছে এরপরে থাকতেই পারে, পারে না? এখানে দেখেন সার্ভিসেস আছে, এরপরে দেখা যাচ্ছে এটা আছে, ইভেন্টসগুলো আছে, বা এইটা আছে, এখানে যদি করেন তাহলে এটা কাজ করবে, ওইখানে করে ওটাকে রিসেট করে দিতে হবে, ঠিক আছে।
হ্যাঁ ওই মানে ওইটা পোস্ট ডাটার জন্য, এটা মানে ওইটা শুধুমাত্র পোস্ট ডাটার জন্য, আর এটা হচ্ছে আপনার যে পোস্ট কোয়েরিটা ফুল কোয়েরিটাই রিসেট করার জন্য, ঠিক আছে। তো এখন যেভাবে নর্মালি করি সেটা হচ্ছে আচ্ছা এক্সাম্পল তো দিলাম, কিন্তু সাপোর্টে কি আমরা এক্সাম্পল দিছিলাম? দেই নাই, কারণ এইটা তো একটা শর্ট ডেসক্রিপশন, তাই না? এখানে তো এক্সাম্পল লাগতেই পারে, সো এক্সাম্পল সাপোর্টটা দেওয়া উচিত আমাদের। তো এটা দিয়ে দিলাম, এবং শেষে যেটা আছে সেটা হলো এটা, তাই না? থাম্বনেইলের নামটা হচ্ছে সার্ভিস থাম, এটা দিয়ে দিলাম। এবং আমাদের অল্টারনেটিভ টেক্সটটাও তো দরকার, দরকার না? কেন দরকার বলেন তো? হ্যাঁ, আর এসইওর জন্য, এসইও ফ্রেন্ডলি তো করতে হবে, মানে অল্টারনেটিভ টেক্সট না থাকলে ইমেজের এসইও করা যাবে না। সেক্ষেত্রে সেই থিমটা অনেক বেশি খারাপ মান আর কি, ঠিক আছে। তো এটা যদি অল্টারনেটিভ টেক্সটটা দিতে চাই সেক্ষেত্রে থিম করে দিতে পারি গেট দা, অর্থাৎ যে টাইটেলটা আছে সেটাই শো করবে। এছাড়াও ওই যে আমরা মিডিয়া থেকে ইমেজ আপলোড করলে এইখানে যে ইমেজে দেয়া যায় না, এখানে দেয়া যায়, যখন আপলোড করবো তখন ওইটা কিভাবে নেওয়া যায় ওইটাও দেখবো, ঠিক আছে। মানে আপাতত এটা থাক, ওইটাও দেখবো কিভাবে যে অ্যাটাচমেন্ট, ইমেজ অ্যাটাচমেন্ট থেকে অল্টারনেটিভ টেক্সটটা নেওয়া যায় বা এগুলো নেওয়া যায়। হইলো, এবং এই ডিপটা এক্সট্রা তো দরকার নাই, যদি থাম্বনেল বাদেও কেউ সার্ভিসেস তৈরি করতে চায় সেক্ষেত্রে এখানে আমরা বলে দিতে পারি। কি বলতে পারি বলেন তো? বলে দিলাম, আর এগুলো তো আর দরকার নাই, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের সার্ভিসেস কিন্তু নাই, আমরা সার্ভিসেস অ্যাড করে নেই। এক্সাম্পলটা এখানে দিয়ে দিলাম, এবং ফিচার্ড ইমেজের জন্য আচ্ছা বড় ইমেজ আপলোড করে দেখি আমরা, যেমন মনে করেন যে এটা আপলোড করতে পারি যে ঠিক আছে, ইমেজটা আপলোড করে দেয়, কারণ এইটার সাইজ দেখেন কত, এটা সাইজ হচ্ছে 1920x1200, তাই না? তার মানে ক্রপটাও তো আমাদের চেক করা উচিত যে রিয়েলি ক্রপ হইতেছে না, হইতেছে কি না আসলে। লাইন নাম্বার 25, এটাই, যে তাপসটাও কোয়েরির ভিতর থেকে আসবে, তাই না? এখন যদি দেই তারপরে প্রবলেম আছে। হ্যাঁ, বুঝি না, তাহলে আমাদের এখানে যে ভুলটা হয়েছিল যে এইখানে কোয়েরিটা দিছিলাম না আর কি, ঠিক আছে। এবং যাই হোক একটা ভুল ছিল এই লাইনটার ভিতরে। ব্যাপারটা হবে এরকম যে হোয়াইল দিব, দেওয়ার পরে এই কোয়েরিটার ভিতর থেকেই তো হ্যাপ পোস্টগুলো আসবে, তাই না? আবার এখানে এই কোয়েরির ভিতর থেকে দা পোস্ট আসবে, অর্থাৎ ওই ফর ইচের মতোই, যে প্রথমে অনেকগুলা থেকে একটা করে নিচ্ছে এবং একটা একটা করে সবগুলো শো করতেছে, এখানেও ব্যাপারটা সেই রকমই আর কি, ঠিক আছে।
তো এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন দেখেন যে আমাদের ইমেজটা কিন্তু ক্রপ হয়েছে। এখন ওয়ার্ডপ্রেসের ইন্টেলিজেন্সিটা দেখেন যে এখানে যে কীরকম ওরা ক্রপটা করছে, দেখেন কীভাবে। আমরা যদি ফটোশপ দিয়ে ক্রপ করি সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা সেকশন 85/85 করে কাটা হতো, কিন্তু ওরা এমনভাবে ক্রপ করছে দেখেন যে ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, তাই না? অর্থাৎ একটা মানুষের ছবি যদি ক্রপ করা হয় তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র নাকটা আছে কিংবা চুলের এক অংশ আছে, ফেসটা নাই। কিন্তু ওয়ার্ডপ্রেসে এমনভাবে ক্রপ করে যেন ফেসটাকে বাঁচিয়ে আর কি বাকিগুলো ক্রপ করা যায়, অর্থাৎ দেখে বোঝা যায় যেন এটা কার ছবি, ঠিক আছে? এর আগে কি হইতো, যখন এই ওয়ার্ডপ্রেসের এই ক্রপ ফিচারটা কিন্তু নতুন আসছে, ঠিক আছে, এর আগে ছিল না। যখন ছিল না তখন অনেকগুলো আলাদা স্ক্রিপ্ট ব্যবহার করতে হতো, যেমন টিম থাম ছিল যেগুলো আলাদাভাবে ইমেজগুলো ক্রপ করতো। পরবর্তীতে মানে সিকিউরিটি পারপাস এর জন্য আর কি, মানে সিকিউরিটির একটা প্রবলেম হয় যে কাউকে বললাম যে আমার বাসার তালা প্রবলেম আটকায় গেছে, তুমি যে ওটা সেরে দিয়ে আসো, ঠিক আছে? এখন সে যে যদি ওই তালা রেখে দেয় তার কাছে, কিংবা সে যদি পরবর্তীতে একাই ঢুকতে চায়, সে পারবে না ইয়ে করতে। এটাই আর কি, যে অনেক আলাদা কিছু বাগ থেকে যায়, যে আলাদা কারো কাছে সিকিউরিটি হ্যান্ড ওভার করলে সে তার অ্যাবিউজও করতে পারে সেটা, ঠিক আছে? এই জন্য আর কি ওয়ার্ডপ্রেসের আরও হয়তো বা অনেক কারণ থাকতে পারে, আমার মনে হয়েছে। তো এভাবেই আর কি এটাকে ক্রপ করার সিস্টেমটা করছে। এবং থিম ফরেস্ট বলেন, যে কোনো ইয়া বলেন, ওই আলাদা কোনো স্ক্রিপ্ট আর ইয়ে করে না, অ্যাপ্রুভ করে না, এখন এটাকে করতে হয়। হ্যাঁ, এটা আর হলো যে পেজিনেশনটা এর আগে ডাব্লিউপি পেজ নেভি বা আলাদা দিয়ে করতাম, কিন্তু এখন ওইটা চলে না। এখন ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট পেজিনেশন আছে ওইটাই অনেক চমৎকার, ওইটা দিয়ে সুন্দরভাবে করা যায়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারিং করেও করা যায়, নাম্বার দিয়েও করা যায়। আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল, তাই না? এখন মনে করেন যে আমরা এটাকে শর্টকাট করব, কিভাবে শর্টকাট করতে হয় সেটা কাস্টম পোস্ট শর্টকাট করতে হয় এই যে এটা দিয়ে। তো ইনক্লুডসের ভিতরেই আরেকটা ফোল্ডার তৈরি করে নেওয়া দরকার, যে মনে করেন যে আমরা ভিজুয়াল কম্পোজারের জন্য করতেছি, তো লিখে দিতে পারি ভিসি শর্টকাট, ঠিক আছে? এবং এর ভিতরে পিএইচপি লিখে এই যে কোডটা দিলাম, তাই না? এখন খেয়াল করেন যে আমাদের এই সেটিংসগুলো চেঞ্জ করতে হবে। সেটিংসগুলো বলতে আমাদের যে কাস্টম কোয়েরিটা ছিল না সার্ভিসেস, এটাই। তো পোস্ট টাইপ এখানে দিয়ে দিলাম, এবং অর্ডার বাই মেনু অর্ডার, আর অর্ডার হচ্ছে অ্যাসেন্ডিং, তো এখানে দেওয়া আছে, এটা তো নতুন করে বলার কিছু নাই। আর যেটা হলো আমাদের এই র্যাপারটা, হ্যাঁ HTML মার্কআপটা লাগবে। তার আগে এখানে বলতেছে র্যাপারটা, আসলে এটা তো একবার দেখাইছি, তাই না? আমি মার্কআপটা নিয়ে আসি এ থেকে এ পর্যন্ত। তো আমাদের এটাকে আমরা র্যাপার হিসেবে বিবেচনা করতে পারি, এবং এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে দিলাম, এবং এটা তো শেষ করতে হবে, তাই না? ডিপ তো দেয়া আছে, সো এটাই কেটে দিলাম। আস্তে আস্তে যে বিষয়গুলো আসছে সেগুলো হলো যে প্রথমেই আসছে টাইটেল দিতে হলে কি করতে হয়, এবং শর্টকাটের ভিতরে গেট দা। আচ্ছা, এখানে গেট দা টাইটেল দিব কেন, এটা কি মানে মনে আছে আপনাদের? আমি অনেকবার বলছি এটা, কেন গেট দা টাইটেল দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। আচ্ছা, এবং এখানে আচ্ছা কন্টেন্ট
বলতে পারবেন গেট দ্য কন্টেন্ট, আবার গেট দ্য এক্সাক্ট আছে কিনা দেখি তো আছে কিনা। আছে, আছে, ঠিক আছে। তো আমরা এখানে এক্সাক্টটা দিতে পারি। আচ্ছা, এবার এখানে থাম্বনেইলটা লাগবে, এখানে থাম্বনেইলটা লাগবে। এটা কেটে দেই। গেট দ্য থাম্বনেইল, গেট দ্য পোস্ট থাম্বনেইল। হ্যাঁ, এখানে হলো আচ্ছা, এটা যদি দেখি তাহলে দেখেন ফাংশনটা দেখলে বোঝা যাবে যে আসলে কি কি লাগবে আমাদের। পোস্ট আইডিটা লাগতেছে, তাই না আমাদের? তো এইভাবে বলতে আমরা যেটা করতে পারি যে অ্যাটাচমেন্ট ইমেজ করেও কিন্তু নিতে পারি, ঠিক আছে। আবার এইভাবেও নিতে পারি। তাহলে এটা যদি নিতে হয় তাহলে আমাদের পোস্ট আইডিটা দিতে হবে। পোস্ট এখানে আইডি নিয়ে আসে না ভেরিয়েবল, এটাই তো। এটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা কিন্তু ওই যে ইফ হ্যাজ পোস্ট থাম্বনেইল ওইটা কিন্তু বাদ দিয়ে দিছি, কিন্তু বাদ দিয়ে দিলেও কিন্তু আমাদের তো ওইটা লাগবে, তাই না? ওইটা লাগবে। তো এখানে খেয়াল করেন যে আমাদের স্ট্রিংটা শুরু হয়েছে কোথায়? এখানে শুরু হয়েছে না? আমরা এখানে স্ট্রিংটা শেষ করে দিলাম, ঠিক আছে। আবার সেমভাবে এখানে আরেকটা লিস্ট ভেরিয়েবল নিব, ডট ইকুয়াল, অর্থাৎ ওই যে কনক্যাট করে দিলাম এবং এখানে স্ট্রিংটা শুরু করে দিলাম। এইখানে আমরা পিএইচপি লিখতে পারবো না এবার। তো এটাকেও আলাদা করে ফেলি, যে এখানে স্ট্রিংটা শেষ করে দিলাম এবং এই বাকিটুকুকে আলাদা একটা ভেরিয়েবল এর ভিতরে নিয়ে নিলাম, তাই না? এখন এখানে আমরা পিএইচপি কোডটা লিখে দেব। কিভাবে লিখব? এবং এখানে লিখটা করে দিলাম। ওকে, এটা আর কি, ঠিক আছে, বুঝতে পারছেন? মানে এইটাকে একটু আলাদা করে নিলাম যেন এর উপরে নিচে আমরা পিএইচপি কোডটা লিখতে পারি, ঠিক আছে। তো এখন এটা তো ঠিক আছে, আমাদের এটা চেঞ্জ করা হয় না। তাহলে আমাদের শর্টকাটটা তো তৈরি হয়ে গেল, তাই না? এখন তো আসলে আমাদের আসা উচিত। তো আসতে হলে একটা ব্যাপার খেয়াল করেন যে আমরা কিন্তু এখানে শর্টকাট তৈরি করছি, শর্টকাটের কোনো অপশন তৈরি করি না এখনো, যে টাইটেলটা সে দিতে পারবে। কিন্তু ভিজুয়াল কম্পোজারে করার সময় কিন্তু আমাদের এই প্যারামিটার তৈরি করে টাইটেল দেওয়ার অপশন তৈরি করতে হবে, কারণ আমরা তো আর ভিজুয়াল কম্পোজার দিয়ে ডিরেক্টলি কাস্টম পোস্ট থেকে নিয়ে আসবো না। আমরা ভিজুয়াল কম্পোজারের অপশন দেবো যেন ওইখান থেকেই টাইটেল দেওয়া যায়, ঠিক আছে। তো আমরা ওইটা পরবর্তীতে করতেছি, আসলে আগে দেখি যে আমাদের শর্টকাটটা কাজ করছে কিনা, ঠিক আছে। আমাদের তো মনে হয় পেজ এখনো নাই, পেজ পিএইচপি নাই। তো আমরা যেটা করতে পারি এই নিচেই পিএইচপি ডু শর্টকাট, ঠিক আছে। এবার আসলে দেখি যে আসলে শর্টকাটটা কাজ করতেছে কিনা, ঠিক আছে। আসে নাই।
আচ্ছা, ভিসি শর্টকাটকে আমরা ফাংশন পিএইচপিতে কল করছি। ওকে, তাহলে এবার ওটা কল করে নেই, ভিসি ইফ লাইন নাম্বার 23। আচ্ছা, এটা এখানে আসলে শেষ করা হয়েছিল না আর কি, ঠিক আছে। এনডিফ এর আগে আরেকটা আছে, এটা করার পরে দেখেন যে আমাদের কিন্তু আসছে, ঠিক আছে, যদিও ইমেজ সাইজটা ঠিক নাই, কারণ হ্যাঁ, কারণ উপরের ক্লাস দিয়ে ইয়ে করা আছে। ও হ্যাঁ, আচ্ছা, তাহলে শর্টকাটটা কাজ করতেছে। তো এখন আমরা যেটা করব, আগে ভিজুয়াল কম্পোজারটা ইনস্টল করে নেই, ঠিক আছে। হ্যাঁ, ভাঙে নাই, আমরা তো রো এর বাইরে দিছি না। আচ্ছা, তো এখন যেটা করব, এটা মুছে দেই, এটার আসলে আর দরকার নাই। এখন ভিজুয়াল কম্পোজারটা কি করব? হ্যাঁ, অ্যাক্টিভেট করে নেব। তো আমাদের ভিজুয়াল কম্পোজার যদি আগে শিখতে হয়, তাহলে যেটা করতে হবে ভিজুয়াল। আচ্ছা, আপনারা কেউ নর্মালি ভিজুয়াল কম্পোজার ইউজ করছেন কখনো, যে ভিজুয়াল কম্পোজারের আইটেম কিভাবে ইউজ করতে হয়? করেন নাই? আচ্ছা, আচ্ছা, আপনাদের এটা করা উচিত ছিল যে মোটামুটি ইনস্টল দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখা উচিত ছিল। আমি তো জানি না, এই কারণে তো দেখাইতে যাচ্ছি। আপনারা তো এটা দেখেই আসেন নাই, আমি তো ভাবছি আপনারা হয়তো দেখছেন বা ভিজুয়াল কম্পোজার সম্পর্কে জানেন। তো মনে করেন যে আমরা ভিজুয়াল কম্পোজারটা ইয়ে করি আর কি, ইনস্টল দেই, ঠিক আছে। কিভাবে ইনস্টল দিতে হয়? এটা কপি করলাম, করার পরে আপলোডের সমস্যা করতেছে, ঠিক আছে। কোথায় যাবো? প্লাগইনস ফোল্ডার ভিতরে, এবং তার ভিতরে পেস্ট করে দিলাম, তাই না? তো এটাকে এখানে এক্সট্রাক্ট করে দিই আর কি। হ্যাঁ, প্লাগইন হিসাবে ইউজ করলে কোনো সমস্যা নাই, কারণ ভিজুয়াল কম্পোজারে আমাদের টেমপ্লেটিংটা আমরা আলাদাভাবে করব, সো আমাদের ওইটা দরকার হয় না, ঠিক আছে। ডাবল ফোল্ডার হয়ে গেছে কোনো কথা না। তো ভিজুয়াল কম্পোজারটা আমরা প্লাগইনসের ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে। এমনি নর্মালি প্লাগইন যেভাবে ইনস্টল করে ওইভাবেই। এটা করার পরে এখন যদি আমি প্লাগইনসে যাই, তাহলে দেখবেন যে এই যে ডাব্লিউপি বেকারি ভিজুয়াল কম্পোজার আসছে। এটাকে যদি আমরা অ্যাক্টিভ করি, তাহলে দেখেন যে আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সেটা হলো, পোস্টে যদি যাই, পোস্ট থেকে অ্যাড নিয়ে যাই, আচ্ছা এখানে তো আসে নাই, তাহলে মনে হয় পেজেসে আসবে। আচ্ছা, পেজেসে আসছে, দেখেন যে এইখানে কিন্তু আমাদের এক্সট্রা একটা ইয়ে চলে আসছে, বাটন চলে আসছে, এবং এখানে ক্লিক করলে ব্যাক এন্ড এডিটর, যেমন অ্যাড এলিমেন্ট, অ্যাড টেক্সট ব্লক, যদি আমি অ্যাড এলিমেন্ট করি, তাহলে দেখেন যে এখানে কিন্তু অসংখ্য অ্যাডঅনস আছে, যেমন রো আছে, টেক্সট ব্লক আছে, আইকন আছে, সেপারেটর, এই যে সবগুলো আছে না, এগুলো কিন্তু এক একটা শর্টকাট করে দেওয়া আছে। যেমন যদি আমি রোতে ক্লিক করি, তাহলে দেখেন যে আমাদের একটা ফ্রন্ট ইন এডিটর কিন্তু চলে আসছে, এই যে রো, এটা
একটা রো। এরপরে মনে করেন যে আমি এটাকে কলাম করে নিতে পারবো, এই যে কলাম করা আছে, বুঝতে পারতেছেন কেমন করে কলাম করা আছে। মনে করেন যে আমার ডাবল দরকার, আমি ডাবল রো করে নিলাম, ঠিক আছে, এটাই আর কি, ঠিক আছে। তো আমি মনে করেন যে একটা রো অ্যাড করলাম, করার পরে রো অ্যাড করার পরে এবার আরও যেগুলো আছে, যেমন আইকন যদি ইউজ করি, আচ্ছা আইকনে দেখেন যে কয়েকটা আইকনের সাপোর্ট দেওয়া আছে, যেমন ধরেন ওপেন আইকন, টাইপ আইকনস, এই লাইন আইকনস, ঠিক আছে, মোনো, সোশ্যাল, আর ফন্টাসন তো আছেই। তো আপনি এখন যেটা করতে পারবেন যে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, দেওয়ার পরে এই যে এখানে যে আইকনগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারেন। মনে করেন যে আমি সাইনটা ইউজ করি। এরপরে ব্যাকগ্রাউন্ড শেপ আছে, সার্কেল আছে, স্কোয়ার আছে, রাউন্ডেড আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। এরপরে যেটা দিতে পারেন সেটা হলো সাইজ দিতে পারেন। আইকনের অ্যালাইনমেন্ট কোথায় হবে, সেন্টারে হবে, রাইটে হবে না লেফটে হবে, অর্থাৎ আমরা এটাকেই চিন্তা করতে পারি যে আইকনের এই ইমেজটার অ্যালাইনমেন্ট কোথায় হবে। এটা তো সেন্টারে আছে, তাই না, লেফটে হবে কি না রাইটে হবে এটা। তারপরে ইউআরএল লিঙ্ক যদি থাকে সেটা দিতে পারেন। সিএসএস অ্যানিমেশন, ওই যে আমাদের ফেড টেড হয়ে আসতেছে ওটাও দিতে পারেন, এই যে টপ টু বটম এটা। এরপর দিয়ে সেভ চেঞ্জেস করলে কিন্তু আমাদের একটা আইকন অ্যাড হয়ে গেল। এটাকে আমরা কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, পারি না, ডুপ্লিকেট করে নিলাম এবং এটাকে এডিট করতে পারি এইভাবে, ঠিক আছে, এটাকে এভাবে এডিট করতে পারি। তো আপনাদের কাজ হলো মানে আগামীকালকে আপনাদের কাজ হলো যে আপনারা পেজ ডট পিএইচপি তৈরি করবেন ওইখানে, মানে এই থিমটাতে, ঠিক আছে, এই থিমের সোর্স ফাইল তো আপনাদেরকে দেওয়া হবে, তাই না। তো এই ফাইলটা নিয়ে যেয়ে আপনারা পেজ ডট পিএইচপি নাই, পেজ ডট পিএইচপিটা তৈরি করেন, করার পরে হ্যাঁ আচ্ছা মনে হয় আছে আসলে, হ্যাঁ আচ্ছা তাহলে এটাই দেখতে অসুবিধা কি আমাদের। এবার যদি ভিউ পেজে যাই তাহলে দেখবেন যে আমাদের এই যে আইকন চলে আসছে, অ্যালাইনমেন্ট আসছে, ঠিক আছে, সব কিছুই আসছে। দেখো পেজ ডট পিএইচপিটা সুন্দর না, আপনারা সুন্দর করবেন, করে এই সবগুলো এলিমেন্ট অ্যাড করবেন, ঠিক আছে। এবং এই যে কলাম ভাগ করতে হয় কিভাবে রোতে, ঠিক আছে, রোয়ে কলাম ভাগ করতে, এবং এইটা ড্রাগ অ্যান্ড ড্রপ, দেখেন আপনি কিন্তু এটাকে এভাবে সরায় নিতে পারেন, ঠিক আছে, এটাকে এভাবে পাশে নেওয়া যাবে না কারণ এটার উপরে নেওয়া নাই তো। আবার আপনি এই যে সেকশনগুলো টেনে টেনে কিন্তু সরাইতে পারেন, মানে সবগুলো ড্র্যাগ করা যাবে, এই যে আপনি চাইলে এখানে সরাই নিতে পারবেন, মানে একদম ফ্রন্ট এন্ড। মানে এতক্ষণ তো লিখে লিখে দিতে হচ্ছিল, তাই না, এখন জাস্ট ইউজার কি করবে, এখানে ক্লিক করবে আর সে একটা একটা করে অ্যাড করে দেবে। তো এইগুলো হচ্ছে ডিফল্টভাবে আছে ভিজুয়াল কম্পোজারে। তো এইগুলোকে কিভাবে তৈরি করা যায় বা নতুনভাবে আমরা কিভাবে তৈরি করতে পারি, কারণ এই জিনিসটা তো তো ভিজুয়াল কম্পোজারে নাই, এটা তো নাই, তাই না, অবশ্যই নাই। তো এটা আমাদেরকে তৈরি করতে হবে। তারপরে মনে করেন যে এটা নাই, আমি জাস্ট এখানে একটা ব্লক থাকবে সিটিএ নামে, সেই সিটিএটা টেনে ছেড়ে দিব আর আমাদের এরকম হয়ে যাবে। সেখানে টাইটেল, ইমেজ এগুলো দেওয়ার অপশন থাকবে, ওই যেভাবে ওইখানে আইকনের অপশন দেওয়া আছে। তো এইগুলো আমরা তৈরি করব, কিন্তু আপনাকে আগে জানতে হবে যে ভিজুয়াল কম্পোজারটা আসলে কিভাবে ইউজ করতে হয়। এবং এই ফিল্ডগুলো সবগুলো প্রায় ইউজ করে দেখবেন, দু একটা রেজাল্ট হয়তো এদিক ওদিক আসতে পারে, কিন্তু সবগুলো ট্রাই করে দেখবেন। সবগুলো আলাদা আলাদা ট্যাবেও দেওয়া আছে, আবার অলওয়েও দেওয়া আছে, ঠিক আছে। আমরা দেখবো এভাবে কিভাবে ট্যাব অ্যাড করা যায় এখানে, এবং অ্যাডঅনস তৈরি করা যায়, এগুলোকে বলা হয় ভিজুয়াল কম্পোজারের অ্যাডঅনস, ঠিক আছে। তো এটা ইউজ করেন এবং যেটা করবেন সেটা হলো ভিজুয়াল কম্পোজার ডাব্লিউপি বেকারিজ যে মানে ওয়েবসাইটটা আছে ওইখানে যাবেন, যাওয়ার পরে এই ওয়েবসাইটটা একটু ঘাটাঘাটি করবেন, তাহলে অনেক কিছু বুঝে যাবেন, ঠিক আছে। যদি না বুঝেন তাহলে কি করবেন, তাহলে যেটা করবেন, আচ্ছা ভিজুয়াল কম্পোজার টিউটোরিয়ালস লিখে সার্চ দিন। আপনারা কি জানেন যে আসলে মানে আপওয়ার্কে বা ফাইবারে অনেকেই কাজ করে যারা ভিজুয়াল কম্পোজারে আপনার অ্যাডভান্স বানাইতে যায় না, তারপরও ওই একটা ভিজুয়াল কম্পোজার দিয়েই কিন্তু একটা সাইট তৈরি করা যায়, মানে ওদের যে ডিফল্ট স্টাইল আছে না ওইটা দিয়েও কিন্তু অনেক কিছু তৈরি করা যায়। তো এই যে ভিজুয়াল কম্পোজার টিউটোরিয়াল লিখে সার্চ দেবেন ইউটিউবে,
বা গুগলে দেওয়ার পরে দেখবেন অসংখ্য টিউটোরিয়াল আছে। তখন দেখবেন যে এখানে এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এরা শিখাইছে যে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় ড্রাগ অ্যান্ড ড্রপ করে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আপাতত আজকে এই পর্যন্ত, কারণ ভিজুয়াল কম্পোজারের ব্যবহার না জানলে আসলে অ্যাডভান্স সম্পর্কে কিছু বুঝতে পারবেন না, যে আসলে কিভাবে কাজ হচ্ছে। আমি দেখাইলে আর কিছু বুঝতে পারবেন না। সো ওইটা আগে দেখে আসেন। তো আপনারা